ক্রাইসিস যেটা বিশ্বের হত্যাকর্তা বিরোধারা এই প্রযুক্তি সম্প্রতি করোনা বিশ্ব কৃষি গবেষণা মানুষ এখন এটাই দেখে নিয়ে গোল টেবিল বৈঠক হওয়া উচিত, তার আগে নয়। চিত্র ধ্বংস হয়, দেখছি তারা আমাদের জেম ক্লাব যদি এতই উত্তম, কোথাও মনে হচ্ছে যে কৃষকের সময় জেম ক্লাব আসলে এই সামনে আগে দিয়ে বেড়া, তবে আগে দিয়ে তবে ধরো গাছের গোড়া, দেশকে অর্থনৈতিক সুরক্ষা দিয়েই অবশ্যই করতে হবে। অতীতে কি আমরা তা দেখি? আলোচনা করেছেন তুষার বাবু। দেখেছি যে পরীক্ষাগারে দুটি জীবন্ত বস্তুর মধ্যে জিন গঠিত পশু বেগুনের জিন এই বর্গের পোকা যেগুলো আপনার 26-27টা আঘাতগ্রস্ত হয় বেগুনে প্রভাব থাকে। ওটি খেয়ে ফেললে ছাগল আর খরগোশের ক্ষেত্রে রক্ত তঞ্চনের সমস্যা হয়। এবং দেখা গেছে যে নানান গবেষণা পত্রে প্রকাশিত বিটি বেগুন পরিবেশ বান্ধব নয়। পতঙ্গ আর যে মদ, তার উপর বিরূপ প্রভাব আছে। এবং আরো যে নির্দিষ্ট ভাবে বলা যায়, অনিয়মিত যে বৃষ্টিপাতের সমস্যা, ইদানিং যেটা কৃষি ক্ষেত্রে সমস্যা, জলবায়ু আবহাওয়ার পরিবর্তনের, ক্লাইমেট পরিবর্তনের যে সমস্যা, চাষের জমি ক্ষুধার্ত হওয়ার যে মোকাবিলা, তাতে কিন্তু বিটি বেগুন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন না। এখন বিটি বেগুনের কিছু উপকারী দিক আছে, যাকে কেন্দ্র করে তার প্রচারের ঢক্কা নিনাদ যেমন পেটানো হয়েছে, তার তো অনেক অনুপযোগী দিকও রয়েছে। সেটিও সমভাবে আলোকপাত করা হচ্ছে না। সবচেয়ে বড় যেটি সমস্যা, বাস্তুতন্ত্রের কুপ্রভাব বারে বারে বলেছেন পূর্ববর্তী যারা বক্তা, তারা বলেছেন, এবং ডক্টর অশ্বিনী কুমার বলেছেন যে সামাজিক এবং অর্থনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়তে পারে। কৃষক বন্ধুদের মাধ্যমে তাদের অজান্তে ভারতবর্ষে কিন্তু কৃষিক্ষেত্রে নানান ভাবে এই বহুজাতিক কোম্পানির নামে, বেনামে, ছদ্মনামে বিভিন্ন এজেন্টের মধ্যে আর কাঠির মাধ্যমে এই ফসল চাষ বৃদ্ধি করতে চাইছে। করোনা পরিস্থিতিতে এটি আরো বেড়েছে। এই সব কোম্পানিগুলি কিন্তু একটি উদ্দেশ্য, একটি অভিসন্ধি, সেটি হলো মুনাফা, লাভ, ব্যবসা। জিন গঠিত ফসল চাষ করার মাধ্যমে যে বীজ উৎপাদিত হবে, সেটি কিন্তু চাষি ভাইরা পরের বছর বীজ হিসাবে বিক্রিতে হবে এবং বীজের জন্য নির্ভর করতে হবে সেই বহুজাতিক সংস্থাগুলোর উপর। আর আখেরে লাভ হবে কোম্পানিগুলোর, চাষের খরচ বাড়বে, আবার এইদিকে পরিবেশ বাস্তুতন্ত্রের ভারসাম্য তো বিনষ্ট হবেই। ভারতীয় কিষাণ সংঘ, যেই সংঘের সঙ্গে আমি যুক্ত আছি, যেই সংগঠনের সঙ্গে যুক্ত আছি, তারই পক্ষে আমি এখানে এসেছি। ভারতীয় কিষাণ সংঘের দাবি, বীজ আমাদের অধিকার। জিএম ক্রপ এর একেবারে উল্টো দিকে হাঁটা। কোটি কোটি মানুষের নির্ভরতা যে কৃষি, তার উপর ব্যবসা করতে চাই জিএম ক্রপ, বিটি ফসল। বীজ আর বীজের সঙ্গে সংলগ্ন যে রাসায়নিক সার, কীটনাশক দ্রব্যের যে বিপুল বাজার, সেটি ধরতে চায়।
এই যে বীজের মূল্য আকাশ ছোঁয়া, কৃষিজীবী মানুষ জানেন এই সমস্ত হাইব্রিড বীজগুলোর দাম কত। দেশের ফল সবজি বীজের দাম চিন্তা করা কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু ভারতীয় কিষাণ সংঘ মনে করে যে বীজের মালিক হওয়া উচিত কিষানের। রাসায়নিক বীজের অনিয়ন্ত্রিত মূল্য বৃদ্ধি করে কিষানকে শোষণ করা চলবে না। সুযোগ আনবার জন্যই এই শেষ দাউটা মারার অপেক্ষা করছে বিটি ক্রপ, জিএম ক্রপ। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি কৃষকের আয় দ্বিগুণ করার জন্য বারে বারে বলছেন এবং তার জন্য নানান পদক্ষেপ গ্রহণ করছেন। কৃষকের দ্বিগুণ আয় বৃদ্ধির সুযোগ করে দেবার যখন সময়, সেই সময় কৃষকের চাষের খরচ বাড়িয়ে দেবার যে নতুন নাম, সেটি হলো এই নবতম বীজ। পলিসি মেকাররা কি জানেন না কৃষি কাজ করে কৃষকের লোকসান হচ্ছে, আর্থিক দুর্দশাগ্রস্ত হয়ে পড়ছে কৃষক, কৃষি কাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও যে বিশাল জনগোষ্ঠীকে খাওয়াচ্ছেন, খাওয়ানোর দায়িত্ব নিচ্ছে ভারতীয় কৃষক, জানেন না তারা, অথচ তারা ন্যূনতম মূল্য পাচ্ছেন না। দেশের অপ্রয়োজনীয় ফসলের অতিরিক্ত ফসল ফলাচ্ছেন যদিও তারা। আজকের এই সভায় প্রস্তাব নেওয়া হোক, যদি মাননীয় প্রধানমন্ত্রীর প্রকল্প কৃষকের আয় হয়, তাহলে বীজ কৃষকের অধিকার এই মর্মে বিল আনা চাই। বীজ কৃষকের অধিকার এই মর্মে বিল আনতে হবে। যদি দেশের কৃষি বিকাশের জন্য বিটি ফসল জিএম ক্রপ অত্যাবশ্যকীয় হয়, এসেন্সিয়ালি হয়, তবে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন লাগু করা সম্ভব হচ্ছে না। খাবার গ্রহণ করতে বেড়ে যাচ্ছে, ট্রানজেনিক ক্রপ ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। যদি হয় তাহলে বীজ কৃষকের অধিকার এই আইন প্রণয়ন কেন করা হচ্ছে না? বীজের যে প্রস্তুতিকরণ, বীজের যে বিতরণ, বীজের যে মজুতিকরণ, বীজের যে ক্রয় বিক্রয়ের যাবতীয় অধিকার কেবলমাত্র কৃষককে দিয়ে তবে জিএসটির সাথে কখনো করতে হয়, দরকার পড়ে। আমার মনে হয় দরকার হবে না। জনসংখ্যা নিয়ন্ত্রণ করলে জিএম ক্রপের আর কোনো প্রয়োজন হবে না। বীজ বানানোর যে পদ্ধতির প্রশিক্ষণ কেন কৃষকদের দেওয়া হয়নি, দিতে হবে। ঘোষিত বীজের সর্বোচ্চ যে খুচরো মূল্য নির্দিষ্ট করে দিয়ে যে খরচ কমিয়ে ফেলতে হবে। বীজের যাবতীয় গুণবত্তা, দোষ বার্তা কিষানদের সামনে প্রকাশ করে দিতে হবে। ভারতীয় কিষাণ সংঘর এটি দাবি। কোথায় বিদেশি দইয়ের দম্বলটুকু নিয়ে ভারতে দই পাকতে হবে, সেই ধারণার কিন্তু খামতি আছে। পলিসি মেকাররা জেনে রাখুন, জিএম বাণিজ্যে যেখানে ভারতীয় কোম্পানির হদিশ নেই। কোন ভারতীয় কোম্পানি জিএম উৎপাদন করে, বীজ উৎপাদন করে? নেই। সেখানে এর পক্ষে কারা সওয়াল করছেন? চিনে নিতে হবে। আত্মনির্ভর কৃষিতে ঘোষিত বীজ যাতে বাইরের কোন কোম্পানি বিক্রি করতে না পারে তার ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন যে জিন ঘটিত ফসলে নানান ক্ষতিকারক অ্যালার্জি সংঘটিত হচ্ছে, নানান চর্মরোগ জিএম ফুডস গ্রহণ করার কারণে নতুন অ্যালার্জির বিষক্রিয়া হতে পারে। অনেকে বলছেন, অনেককে দেখেছি আর কাঠি যারা, তারা বলছেন যে জিএম ক্রপ খাদ্য শস্য পরিবেশ বান্ধব। আরে পরিবেশের কোনো ক্ষতির আশঙ্কা নেই, কোনোভাবে প্রমাণ করতে পারেননি যে জিএম ক্রপস পরিবেশ বান্ধব। তারা কি প্রমাণ করতে পেরেছেন? এ বিষয়ে কোনো কিছু জনসাধারণের কাছে প্রকাশ্যে আনা হয়েছে? আসলে যা হয়েছে ঢাক ঢাক গুড় হয়েছে। ঢাক ঢাক গুড় করে এইরকম বিজ্ঞান প্রযুক্তি আনা ঠিক হবে না। আর বলুন তো এত গোপনীয়তাই বা কেন? গোপনীয়তা দেখে শুনে মনে হচ্ছে একবার যদি বহুজাতিক সংস্থা জিএম বীজ তার যে ভার পিঠে নিয়ে বসে আছে, ভারতের বাজারে ছড়াতে পারছে না, একবার যদি ভারতীয় কৃষি ক্ষেত্রে ঝেড়ে ফেলতে পারে তাহলেই বাঁচে। কেন না? R&D, রিসার্চ আর ডেভেলপমেন্টের জন্য তাদের লক্ষ কোটি ডলার খরচ করে ফেলেছে। তুলতে হবে না? যতদিন যাবে সুদে আসলে সেই ভার বেড়ে যাবে। ভার কোথায় ফেলবেন? ভার এবার ভারতীয় কৃষকদের উপর চাপাতে হবে। তার জন্য তারা অনেক মানুষকে ধরছেন। কিছু মানুষ হয়তো আছেন সুযোগ উপঢৌকন প্রিয় বিলাসী মানুষ,
যাদের অনায়াসে পাওয়া যায় যেখানে সেখানে, যারা বিজ্ঞানের নামে, যুক্তির নামে অপকর্মে পারদর্শী, মোটিভেটর। তবে এটিও বলতে চাই, সবাই কিন্তু লোভী নন। কেউ কেউ আছেন শুভাশুভ বিচার না করেই বিজ্ঞানের অন্ধভক্ত। তবে যে ভয়ঙ্করী মেন্টর যারা আছেন, জিএম ক্রপের ঢক্কা নিনাদ পেটাচ্ছেন, এটি সবচেয়ে সহজ সুযোগ তাদেরকে চিনে নেওয়া। আজ করোনা পরিস্থিতিতে সুযোগ এসেছে যে বিদেশি বিদায় করে স্বদেশী আহ্বানের কাজকে বাস্তবায়ন করা। এই অবস্থায় কৃষিকে যথাসম্ভব ভারতীয়করণ করে তুলতে হবে, যথাসম্ভব ভারতীয়করণ। অকাল দীপান্বিতা লক্ষ্মী পূজার আয়োজন করতে হবে। কেন না, বিদেশি অলক্ষ্মীকে দূর করে স্বদেশী লক্ষ্মীকে গৃহে প্রতিষ্ঠা করতে হবে। ভারতে বসবাস করে যার হেডকোয়ার্টার বিদেশের সিগন্যাল ক্যাচ করে, বিদেশি সিগন্যাল ক্যাচ করে, তিনি অবশ্যই ভারতবাসী নন, তিনি বিদেশি। দেশি বিদেশিকে চিনতে পারার নামই হচ্ছে স্বদেশিকতা। আর আপনি মনে রাখবেন, আপনারা মনে রাখবেন, আমাদের সকলকে মনে রাখতে হবে, প্রচার করতে হবে, জীবনের সবচাইতে বড় শিল্প সেটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশে দেশীয় উপায়ে কৃষি কাজে সবচেয়ে বেশি উৎপাদন করা এবং উৎকৃষ্ট মানের ফসল উৎপাদন করা। এটি হলো সবচেয়ে বড় শিল্প। এর থেকে বড় শিল্প, বড় শিল্পী আর হতে পারে না। বাংলায় একটি কথা আছে, এক গাছের ছাল আর গাছে জোড়ে না। আপনারা অনেকে দেখেছেন যে আমের বাগানে বা বিভিন্ন ফসলের বাগানে, বিশেষ করে আমের বাগানে দেখবেন যেই কলমের গাছ আছে, কলমের গাছের নিচের অংশটাকে বলে এলা গাছ, রুট স্টক, উপরের অংশটিকে বলে বা পরশা। একটা বীজের গাছে পরশাকি যুক্ত করে গ্রাফটিং করা হয়, যখন মূল জমিতে লাগানো হয় তখন দেখা যায় যে এলা গাছ এবং পরশাকির গাছটা ভিন্নভাবে বাড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তলার অংশটা সরু, উপরের অংশটা মোটা, এখানে গ্রাফটিং ইউনিয়ন। কোন কোন জায়গায় দেখা যায় উপরের অংশটা সরু, নিচের অংশটা মোটা। অর্থাৎ গ্রাফটিং সাকসেসফুল হলেও কিন্তু ইনকম্পাটিবিলিটি কিন্তু রয়েই যায়। সেই থেকেই হয়তো বাংলায় একটি প্রবাদ দীর্ঘদিন ধরে কৃষকদের মধ্যে প্রচলন আছে, এক গাছের ছাল আরেক গাছে জোড়ে না। আর এই যে জেনেটিক টেকনোলজি, এই যে জিএম ক্রপের যে টেকনোলজি, সেখানে তো দুটি প্রজাতির মধ্যে বিস্তর ডিফারেন্স। কি করে জোর লাগবে, কতটুকু জোর লাগবে, জোর কতটুকুই লাগানো দরকার, সেটি আমাদের অত্যাবশ্যকীয়, যেটি আমাদের রোগ থেকে বাঁচানোর জন্য প্রয়োজন, আমাদের ভেষজের জন্য প্রয়োজন। কিন্তু আমরা প্রাকৃতিক ভাবেই খাবো, যথাসম্ভব গ্রহণ করেই কিন্তু আমরা বেঁচে থাকবো। সব শেষে বলি, বাংলার যেকান্ত কবি রজনীকান্ত সেন, তিনি একটি দেশাত্মবোধক গানের মধ্যে বলেছেন, যেখানে প্রত্যেকটা কলির মধ্যে রয়েছে স্বদেশী জাগরণের চৈতন্য হোক, সেই কবিতাটির একটি অংশ শেষ করে আমার বক্তব্য শেষ করব। কবিতার অংশটি এইরকম: আইরে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই, পরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরের জিনিস পাই। আইরে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই, পরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরের জিনিস পাই। সকলকে, সমস্ত দর্শক এবং শ্রোতাকে আমার অন্তরের শ্রদ্ধা, শুভেচ্ছা, এবং এই অনুষ্ঠানের যারা আয়োজক তাদেরকে আবারও ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে এবং ভারতীয় কিষাণ সংঘের পক্ষ থেকে আমার মতামত প্রকাশ করবার সুযোগ দেবার জন্য। ভারত মাতার নমস্কার। নমস্কার কল্যাণদা, অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে বিষয়টা রাখলেন, স্বদেশ মন্ত্র দিয়ে স্বদেশ মন্ত্র আমাদের পুনরায় স্মরণ করালেন। স্বদেশীতে উদ্বুদ্ধ আমরা সবাই হতেই হবে। এবং এবার আমি আমাদের জয়ন্তদা, ডক্টর জয়ন্ত ভট্টাচার্য, ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনি আপনার গবেষণা ভিত্তিক যেটা জানতে পেরেছেন এবং
একটুখানি ডিবেটটাকে ব্যালেন্স করে দেওয়ার জন্য মানে একটা একটা বক্তব্য রাখুন, যাতে আমরা বুঝতে পারি যে এই বিষম পরিস্থিতি, এই বিরূপ পরিস্থিতির মধ্যেও আমরা ভালোটা কি করে পেতে পারি, সেই সেই দিকে যদি জানান তাহলে অনেক ভালো হবে। জয়ন্তদা, আপনাকে আমন্ত্রণ করছি আপনার বক্তব্য রাখার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। বিশ্ব সংবাদ কেন্দ্র এবং ভারত ভূমিকে আমার তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সুশাকদা ও স্নিধি এবং আমাদের কল্যাণ দা বক্তব্য রাখলেন, সবই ওনারা বলে দিচ্ছেন মোটামুটি বিক্রি সম্বন্ধে। তবু আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে। প্রথমেই বলি, বেগুন স্বয়ং ভারতীয় সংস্কৃতি। ভারতবর্ষের প্রচুর লোক সংগীতে আছে বেগুন, অর্থাৎ মানুষের মুখে মুখে বেগুন। এই বেগুন ক্ষুদ্র মাঝারি কৃষকের একটা উপার্জনের পথ। প্রচুর ক্ষুদ্র এবং খুব অল্প জমি আছে, তারা বেগুন চাষ করেই সংসার চালায়। ভারতবর্ষে প্রায় 5,50,000 হেক্টর জমিতে বেগুন চাষ হয়। পৃথিবীর 26% বেগুন ভারতবর্ষে উৎপন্ন হয়। চীনের পর ভারতবর্ষ হচ্ছে সেকেন্ড। পৃথিবীতে সব থেকে বেশি বেগুন উৎপন্ন করে চীন, তারপরে করে ভারতবর্ষ 26%। শুনলাম অবাক হবেন, চীনে 3.7 মিলিয়ন হেক্টর জমিতে আমাদের জেনেটিক মডিফাইড অর্গানিজম জিএমও চাষ হয়, অনলি 3.7 মিলিয়ন হেক্টর জমিতে। ভারতবর্ষে 8.4 মিলিয়ন হেক্টর জমিতে আমাদের জিএমও চাষ করা হয়। ভারতবর্ষের মধ্যে সুশান্তবাবু আগেই বলেছেন, অনলি কটন চাষ হয়। ভারতবর্ষে কটন চাষ হয় একমাত্র জিএমও প্ল্যান্টের মধ্যে, তাতেই 8.4, whereas চীনে 3.7 মিলিয়ন হেক্টর জমিতে কটন, সোয়াবিন এরকম 4টে জিএমও প্রোডাক্ট চাষ করা হয়। আমেরিকাতে 64 মিলিয়ন হেক্টর জমিতে মোট 8টা জিএমও প্রোডাক্ট চাষ করা হয়। তো জিএমও নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে। কিছু কিছু মানুষ যেমন বলছেন, কিছু কিছু বিজ্ঞানী যেমন বলছেন যে জিএমও একটা আমাদের হিউম্যান সোসাইটির ওপর, আমাদের এনভায়রনমেন্টের ওপর একটা নেগেটিভ ফিড। ঠিক সেরকম কোন কোন সায়েন্টিস্ট বলছে না, এটা বায়োসেফটিকে ব্যালেন্স করে তৈরি করা হচ্ছে। আমি বলি, পশ্চিমবঙ্গে ভারতবর্ষে টোটাল যে বেগুন উৎপন্ন হয় তার 30% উৎপন্ন হয় পশ্চিমবঙ্গ থেকে। 60% বেগুন উৎপন্ন হয় ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে। এইটি আমাদের বিটি ব্যাপারটা কি সুশার বাবু বলেছেন, আমি তার একটু বলছি। পশ্চিম ভারতবর্ষের বেগুনে 70% বেগুন আক্রান্ত হয় পেস্টের মাধ্যমে, অর্থাৎ FSB বলি আমরা। এটা কি? ফল ও ডাঁটা ছিদ্রকারী পোকা, সঙ্গে বলা হয় FSB। বেগুন গাছে ফলের মধ্যে এবং কাণ্ডের মধ্যে ঢুকে গিয়ে লার্ভারা নষ্ট করে দেয়। তার ফলে উপর থেকে যে পেস্টিসাইড ইউজ করা হয়, মিনিমাম 10 থেকে 15 টাইমস কীটনাশক স্প্রে করতে হয় এই ইনসেক্টকে মারার জন্য। এই ইনসেক্ট গুলো যেহেতু প্ল্যান্টের ভেতরে ঢুকে যায়, তা জয়ন্তদার আপনার আওয়াজটা আসছে না। জয়ন্তদা সাউন্ড আসছে না। জয়ন্তদা একটু দেখুন। জয়ন্তদা আপনার সাউন্ড অফ হয়ে গেছে।
যন্ত্রটা আপনার আওয়াজটা আসছে না। আনমিউট আপনি আছেন কিন্তু আওয়াজ আসছে না। ডিভাইসটা চেক করুন একটু। আপনি আনমিউট আছেন কিন্তু আওয়াজ আসছে না। ডিভাইসটা চেক করুন। যন্ত্রটা আপনি শুনতে পাচ্ছেন? আপনার নেটওয়ার্ক বা ডিভাইসের কোনো সমস্যা হয়েছে? হ্যালো, হ্যাঁ, এবার আসছে। এবার আপনি শুরু করুন। যন্ত্রটা পরিষ্কার আপনি করুন। প্রবলেম হ্যাঁ। এর জন্য লোডশেডিং হওয়ার ফলে ওয়াইফাইটা অফ হয়ে গেছে। দুঃখিত, মানে আমি কোথায় শেষ করেছি আমি বুঝতে পারছি না। দেবাশিস একটু বলবেন আপনি কোথায় শুরু করেছিলেন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপনি ওই এটা বলছিলেন ওই লার্ভা ভেতরে ঢুকে যায়, তারপরে 10 থেকে 15 টাইমস বেশি কীটনাশক ব্যবহার করতে হয়। কেননা পোকাটা ভেতরে ঢুকে যায়। ধন্যবাদ, ধন্যবাদ। তাহলে আমরা দেখলাম যে 10 to 15 টাইমস পেস্টিসাইড ইউজ করতে হয়। 2007 সালে ভারতবর্ষে 6.2 মিলিয়ন হেক্টর